নমস্কার, স্মার্ট লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা দু তিনটে বিষয় আলোচনা করব। প্রথমত, আগামীতে যে এসএসসি পরীক্ষা নতুন করে হবে, বাতিল হওয়ার পরে যে ভ্যাকেন্সি তৈরি হচ্ছে সেটাতে অথবা নতুন করে ভ্যাকেন্সি অ্যাড করবে সেটা ভবিষ্যতের বিষয়, কিন্তু পরীক্ষাটা হবে এটা নিশ্চিত। জাজমেন্টেও সেটা বলা রয়েছে। তো জাজমেন্টে স্পেসিফিক কী বলা আছে আমরা একদমই জাজমেন্টের পেজ থেকে দেখে নেব বিচারকরা কি বলেছেন পরীক্ষা সম্পর্কে। সকলে যে পরীক্ষা দিতে পারবেন সেই রকমই এখানে কিন্তু ইঙ্গিত রয়েছে, সেটা নিয়ে আলোচনা করব। এবং ভবিষ্যতে এই বিষয়টা কোন দিকে যেতে পারে সেইগুলো ডিটেলসে আলোচনাটা করব। আপনাদের কি করা উচিত এই মুহূর্ত থেকে, সিলেবাস ওয়াইজ কীভাবে স্টাডি করবেন, কোন সময় পরীক্ষা হতে পারে ইত্যাদি বিষয়গুলো আলোচনা করব। তো এখানে দেখুন 49 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেখানে বলা রয়েছে কি, the disabled candidates mentioned in the previous paragraph will be allowed to participate in the fresh selection process if required with age relaxation and other concessions. Similarly, other candidates who are not specifically tainted will also be eligible to participate with appropriate age relaxation. এখানে এই শব্দগুলোতে অনেক কিছু বিষয় উঠে আসছে। দেখুন, যারা ডিসেবল ক্যান্ডিডেট এবং যাদেরকে চিহ্নিত করা যায়নি, তারা প্রকৃতপক্ষে তারা সঠিকভাবে পেয়েছেন কিংবা কোনো অসৎ উপায় পেয়েছেন সেটা চিহ্নিত করা যায়নি, এরকম যারা আছেন তাদেরকে প্রয়োজনে এজ রিল্যাক্সেশন দিয়ে তারা পরীক্ষা দিতে পারবেন, তারা পরীক্ষাতে পার্টিসিপেট করতে পারবেন। এখন এই এজ রিল্যাক্সেশন বিষয়টা কেন আসছে, সেখান থেকে কী ইঙ্গিত সেটা জানবো। তারপরে পরের লাইনগুলো দেখুন, ইনার ওপিনিয়ন such a direction would be fair and just, as it would allow this candidate to take part in the fresh selection process, which would now be initiated to fill the vacancies. তাহলে এই শব্দগুলো একদম বিচারকদের নিজস্ব শব্দ, যে ফ্রেশ সিলেকশন প্রসেস যেখানে যেটা হবে সেখানে এই সমস্ত ক্যান্ডিডেট, অর্থাৎ এই যে ডিসেবলড ক্যান্ডিডেট এবং যারা কিনা ফ্রেশ মানে যারা টেন্টেড, যাদেরকে সঠিক চিহ্নিত করা যায়নি, তারা কিন্তু এই সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করতে পারবেন, এটা বলা হয়েছে। হুইচ উড নাও বি ইনিশিয়েটেড টু ফিল দ্য ভ্যাকেন্সিস। তাহলে এই যে হিউজ ভ্যাকেন্সি যেটাকে ক্যান্সেল করে দেওয়া হলো, 26,000 যে ভ্যাকেন্সি তৈরি হলো নতুন করে, পুরো 26,000 নয়, 25,300 সামথিং যারা ডিসেবল ক্যান্ডিডেট দিয়েছে তাদেরকে বহাল রাখা হয়েছে আগামী 3 মাস, যতদিন না পরীক্ষা হচ্ছে ততদিন পর্যন্ত। এবং যারা অন্য চাকুরি থেকে এখানে এসে জয়েন করেছিলেন তারাও সেই জায়গাতে ফিরে যাবেন। তো এই বিষয়গুলো থাকছে। এখন এখানে দেখুন ফ্রেশ সিলেকশন প্রসেস কিন্তু হচ্ছে, এটা নিশ্চিত। এবং এখানে এই যে দেখুন, এই যে এজ রিল্যাক্সেশন কেন দেওয়া হচ্ছে, এজ রিল্যাক্সেশন কথাটা কেন আসছে, এজ রিল্যাক্সেশন কথাটা কেন আসছে, কারণ কি, যারা পরীক্ষা দেবেন তারা 2016-তে দিয়েছেন, তাদের অলরেডি অনেকের বয়স হয়ে গেছে। যদি শুধুমাত্র 2016-তেই তারা পরীক্ষা দিতে পারতেন, 2016-র ক্যান্ডিডেটরাই শুধুমাত্র পরীক্ষা দিতে পারতেন, তাহলে কিন্তু এজ রিল্যাক্সেশন কথাটা আসতো না। কি বলছি বোঝা যাচ্ছে? এখানে কিন্তু কোথাও লেখা নেই ফ্রেশ সিলেকশন প্রসেস যেটাতে হবে, যেটা কিনা ভ্যাকেন্সি পূরণের জন্য, ভ্যাকেন্সি ফিল আপের জন্য, সেখানে এরা টেক পার্ট করছেন, এরা পার্টিসিপেট করছেন, কিন্তু এরা পার্টিসিপেট করলেই তো ফুলফিল হয়ে যাচ্ছে না। আগামীতে যে পরীক্ষাটা হবে সেখানে কিন্তু সকলে পরীক্ষাটা দিতে পারবেন, এখান থেকে কিন্তু ইঙ্গিতটা স্পষ্ট। এই যে এজ রিল্যাক্সেশন কথাটা নালে কিন্তু থাকতো না, কারণ যদি তারাই শুধুমাত্র পরীক্ষা দিতে পারতেন তাহলে এজ রিল্যাক্সেশন কথাটা কিন্তু ভাবারই প্রয়োজন হতো না, তাই না? তো এখান থেকে আমরা বলতেই পারি যে বিচারকরা পরীক্ষা কিভাবে নেওয়া হবে, কারা দিতে পারবেন না, শুধুমাত্র এই যে, কারণ সত্যি কথা বলতে কি, এদের তো গায়ে দাগ লাগিয়ে দেওয়া হয়েছে যে এরা হচ্ছেন বাতিল, দাগ লাগিয়ে দেওয়া হয়েছে। সুতরাং কারা পরীক্ষা দিতে পারবেন আগামীতে সেটা স্পষ্ট করে দেওয়াটা সুপ্রিম কোর্টের দায়িত্ব ছিল। তারা কিন্তু সেটা স্পষ্ট করে দিয়েছেন যে হ্যাঁ, এরা কিন্তু পরীক্ষাতে বসতে পারছেন, এরা পারছেন। ফ্রেশ সিলেকশন প্রসেসে যাদেরকে বাদ দেওয়া হলো, চিহ্নিত করা যায়নি, যাদের চিহ্নিত করা গেছে তারা কোনোভাবেই বসতে পারবেন না। যাদের চিহ্নিত করা গেল ডিসেবল এবং যাদের চিহ্নিত করা গেল না, তারা পরীক্ষাতে বসতে পারছেন ফ্রেশ সিলেকশন প্রসেসে। এবং যেটা লাস্ট কথা কি বলা আছে দেখুন, হুইচ শুড নাও বি ইনিশিয়েটেড টু ফিল দ্য ভ্যাকেন্সি, যেটা
এখনই শুরু করাটা প্রয়োজনীয় এই ভ্যাকেন্সিটা ফিল আপ করার জন্য। তাহলে এখান থেকেও বোঝা যাচ্ছে যে এটা কিন্তু খুব বেশি দেরি করার মতো বিষয় একটা নয়। যদিও স্যুট বলা আছে, এখানে কোনো 3 মাস 5 মাস বেঁধে দেওয়া কিন্তু নেই। 3 মাসের মধ্যে পরীক্ষা নিতে হবে এটা কিন্তু কোথাও বলা নেই। তো আগামীতে যেটা গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন যে 3 মাসের মধ্যে আমরা নিয়োগ করে দেবো ইত্যাদি, যদিও সেটা খুব বেশি বিশ্বাসযোগ্য বলে মনে হয় না, কিন্তু মাথায় রাখবেন এটা সরকারের একটা বড় মাথা ব্যথার কারণ, এবং পরীক্ষাটা কিন্তু খুব বেশি দেরিতে নেওয়া হবে বলে মনে হচ্ছে না। কারণ এখানে আবারও বলছি, কোনো জায়গাতে কিন্তু স্পেসিফিক বলা নেই যে এত দিনের মধ্যে পরীক্ষা নিতে হবে। শুড নাও বি ইনিশিয়েটেড এটা বলা আছে। তাহলে পরীক্ষাটা হবে, ফ্রেশ সিলেকশন প্রসেস হবে, সেখানে পার্টিসিপেট সবাই করতে পারবেন, এবং তার সাথে এজ রিল্যাক্সেশন যাদের প্রয়োজন তাদের দিয়ে, যারা 16 ক্যান্ডিডেট ছিলেন তাদের, এইখানে যারা ক্যান্ডিডেট ছিলেন অর্থাৎ যাদেরকে বাদ দেওয়া হলো, এমন অনেকে হয়তো আছেন তারা 16তে পরীক্ষা দিয়েছেন, বর্তমানে তাদের 40 বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু তারা কিন্তু কোনোভাবেই ইন্টারভিউ বা এই জায়গাতে ডাক পাননি, তাদেরকে কিন্তু এজ রিল্যাক্সেশন দেওয়া হবে না। কাদের দেওয়া হবে? যাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হলো তাদেরকে এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। আর বাকিরা কেন এজ রিল্যাক্সেশন কথাটা থেকে বাকি জিনিসগুলো আমরা অনুমান করে নিচ্ছি, বুঝতে পারছেন? তাহলে এজ রিল্যাক্সেশন কথাটা বলা আছে বলেই এটা স্পষ্ট যে বাকিরা কিন্তু পরীক্ষা দিতে পারছেন, এই জন্যেই এদেরকে বাকিদের সাথে সামিল করার জন্য এজ রিল্যাক্সেশন দিয়ে এদেরকে নিয়ে আসা হচ্ছে। কি বলছি বোঝা গেছে? তাহলে এই জাজমেন্ট কপি থেকে, এই জায়গা থেকে 49 নম্বর এই যে পয়েন্টটা দেয়া আছে পুরো, এটা থেকে স্পষ্ট যে আগামীতে পরীক্ষা কিন্তু নেওয়া হবে, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বলা হচ্ছে। হ্যাঁ, সময়টা কিন্তু বেঁধে দেওয়া হয়নি, এইটা আবার স্কুল সার্ভিস কমিশন ঠিক করবে কোন সময় নেওয়া হবে, কি পদ্ধতিতে নেওয়া হবে, ঠিক আছে? কারণ হচ্ছে দেখুন, আপনারা জানেন বর্তমানে এনসিটি থেকে বলা হয়েছে অলরেডি যে আগামীতে পরীক্ষা কিন্তু টেট পাস যারা করবেন তারাই পরীক্ষা দিতে পারবেন, অর্থাৎ 2টো পরীক্ষা হবে, এটা কিন্তু আগে বলা হয়েছে। সুতরাং পরীক্ষা পদ্ধতি কি হবে সেটা আমরা আগামীতে জানতে পারবো। পুরো পরীক্ষা পদ্ধতিটা কেমন হবে সেটা হতে পারে শুধুমাত্র সাবজেক্ট পরীক্ষা হলো, হতে পারে টেট দিয়ে পাশ করার পরে তারপরে সাবজেক্টে মানে খাতা দেখা হবে, এরকম পদ্ধতি হতে পারে। আর এটা নিশ্চিত যে 2টো পরীক্ষা আলাদা হবে, 9-10-এর আলাদা পরীক্ষা হবে, 11-12-এর যেমন হয়েছিল এসএলএসটি ফার্স্ট, এসএলএসটি 16তে যেরকম হয়েছিল পরীক্ষা সেরকম টাইপেরই হবে, অর্থাৎ যে কোনো ক্যান্ডিডেট তারা 2টো পরীক্ষায় দিতে পারবেন, যারা এলিজেবল তারা দিতে পারবেন। এবার বাকি যে পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি কেমন হবে, ঠিক আছে? এবার এখানে কেউ বলতেই পারেন যে এখানে কিন্তু কোথাও বলা নেই, এটাও বলা নেই যে 16 ক্যান্ডিডেটের বাইরে ক্যান্ডিডেট বসতে পারবেন। এখন যদি স্কুল সার্ভিস কমিশন থেকে এরকম নিয়ম করা হলো যে 16 ক্যান্ডিডেটরাই তো ভুক্তভোগী, সুতরাং তাদের শুধুমাত্র বসতে সুযোগ দেওয়া হোক যারা পরীক্ষা দিয়েছিলেন, তারা বাকিদের নেওয়া হবে না, এরকম করতে পারেন, কিন্তু এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ হচ্ছে দেখুন, যখনই এরকম একটা পরীক্ষা হবে তখন কিন্তু যারা নতুন ক্যান্ডিডেট তারা কিন্তু কেউ ছেড়ে কথা বলবেন না যে পরীক্ষা যখন হচ্ছে আমরা 10 বছর ধরে বসে আছি, তাহলে আমরা কেন দিতে পারবো না? কারণ জাজমেন্টে তো এরকম কিছু বলা নেই, তাহলে আমাদের এটা ওদের পরীক্ষা নেওয়া হচ্ছে হোক, আমাদেরও নতুন করে নিতে হবে। ভোটের আগে এই পরিস্থিতিটা কিন্তু সরকার কখনোই চাইবে না তৈরি হোক, কখনোই চাইবে না। একটাই পরীক্ষা হলো, সেখানে সকলকে খুশি করে দেওয়ার জন্য সবাইকে পার্টিসিপেট করতে দেওয়া হলো, ঠিক আছে সবাই পরীক্ষা দেবে, যেহেতু জাজমেন্ট এরকম কিছু স্পেসিফিক পয়েন্ট বলা নেই, সুতরাং সবাই বসতে পারে পরীক্ষাতে, এবং পরীক্ষাটা খুব তাড়াতাড়ি নিয়ে ব্যাপারটাকে একটা ধামাচাপা দেওয়ার ব্যাপার থাকবে, তাড়াতাড়ি পরীক্ষা নিয়ে রিক্রুটমেন্টটা করে দেওয়া হলো, চুপ হয়ে গেল সবাই যে হ্যাঁ ঠিক আছে এবার যেটুকু যা প্রবলেম যারা করেছিল ঠিক হয়ে গেছে, অনেকে চাকরি টাকরি পেয়েছে ইত্যাদি ইত্যাদি, এইগুলো একটা ব্যাপার থাকবে। মেবি হয়তো কিছু সিট আপডেট করা হতেও পারে লোক দেখানোর জন্য, আইওয়াসের জন্য, যে হ্যাঁ কিছু সিট ভ্যাকেন্সি আপডেট করে দেওয়া হয়েছে, দিয়ে এখনকার নতুন ক্যান্ডিডেট যারা 10 বছর বসে আছে পরীক্ষা কেউ দিতে পারেনি তাদেরকেও এখানে পার্টিসিপেট করানো হচ্ছে, এবং খুব দ্রুত নিয়োগ করে দেওয়া হলো, দিয়ে আবার বলা হলো যে আবার একটা নোটিফিকেশান দেওয়া হবে 26 ইত্যাদি ইত্যাদি, মানে এরকম একটা খুব সম্ভাবনা তৈরি হচ্ছে এরকম হওয়ার। পরীক্ষা তো হচ্ছে এটা নিশ্চিতভাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, পরীক্ষা হবে, পরিষ্কার এখানে বলে দেওয়া হয়েছে, জাজমেন্টে বলে দেওয়া হয়েছে পরীক্ষা নিতেই হবে, ভ্যাকেন্সি ফিল আপের জন্য পরীক্ষা নিতে হবে। সময়টা
আমরা অনুমান করতে পারি যে যেহেতু একটা, যদিও মুখ্যমন্ত্রী কখন কি বলেন কোনো তো কিছু ঠিক নেই, 3 মাসের মধ্যে হবে আমরা ধরে নেব যে 3 মাসের মধ্যে পরীক্ষা হবে, সেটাও আমরা ধরে নেব। যদি পরে পরীক্ষা কিছুটা হয়, আমরা যদি কিছুটা সময় পেয়ে যাই, তার স্ট্র্যাটেজি কী হবে সেটা নিয়েও আমরা ভেবে রাখবো। যে আমরা আমরা সময়টাকে সংক্ষিপ্ত করে নেব, 3 মাসের মধ্যেই পরীক্ষা হলো, তা সেটা হলে আমাদের কি স্ট্র্যাটেজি চাই। যেমন একটা কথা বলি, 2016তে যে পরীক্ষা হয়েছিল, যারা দিয়েছিলেন তারা জানেন 1 মাসের মধ্যে কিন্তু পরীক্ষাটা নেওয়া হয়েছিল। 1 মাসের মধ্যে নোটিফিকেশান চলে আসে হঠাৎ করে, এবং হঠাৎ করেই কিন্তু 1 মাসও পুরো নয়, 27-28 দিন মতো সময় ছিল হাতে, তার মধ্যে কিন্তু সেটা নেওয়া হয়েছিল। সুতরাং এখানেও একটা সম্ভাবনা থাকছে কি, মানে অসম্ভব নয় যে পরীক্ষা যে কোনো সময়তে নেওয়া হবে, অসম্ভব নয়। সুতরাং যারা পড়াশোনার টাচে কিছুটা ছিলেন তাদের পক্ষে অবশ্যই ভালো। যারা ক্লাস করছিলেন, আমি বলেও রেখেছিলাম যে দেখুন এখানে যে কোনো সময় কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকবে, সুযোগ থাকবে। ব্যাপারটা এরকম হবে, এটা হয়তো কেউই আশা করতে পারেনি, খুব কমজনই ভেবেছিলেন যে এরকম হতে পারে, বা এরকম হলে সকলে পরীক্ষা দিতে পারবেন বা ইত্যাদি ইত্যাদি, অনেক কিছু প্রশ্নচিহ্ন ছিল। কিন্তু প্রস্তুতিটা সবসময় রাখাটা জরুরি, সেটা আমি আগেও বলেছিলাম। আপনাদের মাদ্রাসা পরীক্ষাটাও হঠাৎ করেই মানে বলা যায় যে ফাইনাল করা হলো যে হ্যাঁ পরীক্ষা কিন্তু এই সময়ের মধ্যে নেওয়া হবে। তো সুতরাং প্রিপারেশানটা আপনারা সবসময় সঠিকভাবে প্রিপারেশানটা রাখুন। পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টারও সেপ্টেম্বরে পরীক্ষা হবে। ওভারঅল আমি বলতে চাইছি যে এই প্রিপারেশানগুলো ওভারঅল আপনারা একদম জ্বলে উঠুন যে হ্যাঁ আগামীতে একটা পরীক্ষা এসএসসি হচ্ছে, কিছুদিনের মধ্যে হবে, আমার প্রিপারেশান করতে কিন্তু সময় লাগবে, এটা বাস্তব কথা। যদি 3 মাসের মধ্যে না হয় 5 মাস 6 মাসের পরেও হয়, তাহলেও কিন্তু আমার সময় লাগবে। হ্যাঁ, খুব বেশি পরে হবে না, তার কারণ হচ্ছে ভোটের এর ইম্প্যাক্টটা পড়ার একটা সম্ভাবনা আছে। কারণ এটা খুব সাধারণ মানুষ, এই জিনিসটা তারা কিন্তু ভুক্তভোগী, তাদের সাথে জড়িত অনেক পরিবার আছে, অনেক কিছু বিষয়ের মধ্যে জড়িত আছে। তো এডুকেশন সেক্টরটার দিকে সবার চোখ ফিরেছে যে হ্যাঁ কী পরিস্থিতি, সবাই দেখতে পাচ্ছে, জানে, চর্চা হতো না, জানে সবাই কম বেশি, কিন্তু চর্চা হতো না, কিন্তু চর্চা হচ্ছে বর্তমানে। সুতরাং এই সব পরিস্থিতি থেকে চোখ ঘোরানো বলুন, বা এই পরিস্থিতিটা সামাল দেয়া বলুন, বা স্কুল এডুকেশানে যে একদম 26,000 জন যদি বেরিয়ে যায়, তো তার কী পরিস্থিতি হবে, বর্তমানে কত খারাপ পরিস্থিতি। তো সেই সমস্ত কিছু সামলানোর জন্য পরীক্ষা মনে হয় না খুব বেশি দেরি হবে, ঠিক আছে। তো সুতরাং আপনারা একেবারে উঠে পড়ে শুরু করে দিন। যে আজকেই যদি নোটিশ চলে আসতো, তাহলে আমার প্রিপারেশান নেওয়ার যে চাহিদা তৈরি হতো, যে এমার্জেন্সি সিচুয়েশান তৈরি হতো, আমি ঠিক যেভাবে ভাবনা চিন্তা করতাম, সেরকম হলে আপনারা কিন্তু ঠিক সেভাবেই প্রিপারেশানটা করা শুরু করে দিন। একদমই সময় নেই, এবং প্রতিযোগিতার লেভেল কোথায় গিয়ে পৌঁছাবে সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন। যদি ভ্যাকেন্সি নাও বাড়ে, 11-12-এ 5,000 সামথিং, 9-10-এ 10,000 সামথিং, সেই সিটটা কিন্তু থাকছে। তো সেটা নেহাত কম নয়, বুঝতেই পারছেন। তো আপনারা একদমই উঠে পড়ে লাগা যেটাকে বলা হয়, সেইভাবে প্রিপারেশান শুরু করে দিন। তো এবার আপনারা কিছু বলার থাকলে, প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, তারপরে আমি বলবো স্পেসিফিক জিওগ্রাফি সাবজেক্টে আপনারা কি করবেন। আমি সিলেবাস ধরে ধরে পরপর বলবো। কিছু শুরুর সময় কিছু কথা বলতে হয় যে এইগুলো করবেন, পরীক্ষার সময় সেগুলো বলা যায় না, সেই বিষয়গুলো বলবো। এখন থেকে কী স্ট্র্যাটেজিতে চলতে হবে সেগুলো বলবো। তার আগে আপনাদের যে মনে প্রশ্ন জাগছে, কিছু বলার থাকলে সেটা বলতে পারেন। হ্যালো। স্যার, যদি মানে হ্যাঁ স্যার বলছি, যদি 3 মাস বা 4 মাসের মধ্যে পরীক্ষা হয়, হ্যাঁ, সিলেবাসটা তো 9, 10 আর 11, 12 তো অনেকটা হিউজ সিলেবাস, এই কম সময়ের মধ্যে ওটা কি করে তাহলে কভার করা যাবে? সে বিষয়টা আমি বলবো, সেটা আমি একদম সিলেবাস ধরে বলবো কি করবেন। 3 মাস সময় ধরে নিন, কি 2.5 মাসই সময় ধরে নিন, সেটার মধ্যে কিভাবে কি করবেন সেটা আমি বলবো। কিন্তু তার আগেও যে আরও যদি কোনো কিছু মনে হয়, গতকাল থেকে যেসব শুনছেন, যেসব ভাবছেন, দেখছেন, বা এই পরীক্ষা বিষয়ক কোনো কিছু কোয়ারি, সেগুলো যদি থাকে সেটা বলুন। আমি সাবজেক্ট স্পেসিফিক কী স্ট্র্যাটেজি হবে সেটা আমি বলবো তারপরে। স্যার
স্যার বলছি যে আপনি যেটা বললেন মানে সরকার ওটাতে মানবে তো, মানে সবাই বুঝতে পারবে এই ব্যাপারটা? দেখুন, জাজমেন্ট কপিটা দেখালাম, এখানে কোথাও বলা নেই প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে, মানবে, মানলে কেন মানবে সেটা বললাম। এবার যখনই যখনই 2016 ক্যান্ডিডেট শুধুমাত্র কথাটা আসবে, তখনই কিন্তু নতুন এসএসসি নিতে হবে, এই কথাটা কিন্তু একই সাথে একই প্রশ্নটাও কিন্তু উঠবে যে শুধু শুধু ওরা কেন, আমরা কি দোষ করলাম। যেহেতু অর্ডার কপিতে কোথাও বলা নেই, এটা কিন্তু প্রত্যেকে বলতে আসবেন নতুন ক্যান্ডিডেটরা। সরকার কিন্তু এই ঝক্কিটা নেবে না যে দুটো আলাদা পরীক্ষা, কারণ ওইখানে ওই পরীক্ষা নেওয়া মানে তার একটা বড় ভ্যাকেন্সি থাকছে, তারপরে আবার নতুন করে ভ্যাকেন্সি, বড় ভ্যাকেন্সি তৈরি করে আলাদা করে একটা পরীক্ষা নেওয়া এবং সেটাকে 2026 ভোটের আগে সেটি কভার করা নেওয়া, সেটা কিন্তু এত সহজ ব্যাপার হবে না। দুটো প্যারালালি, দুটো পাশাপাশি পরীক্ষা নেওয়া, দুটো নোটিফিকেশান একসাথে এলো, এই সম্ভাবনা কিন্তু নীল। কারণ বর্তমান রাজ্য সরকারের যে ভাবনা চিন্তা, যদি তারা সদিচ্ছা থাকতো পরীক্ষা নেয়ার, রিক্রুটমেন্ট করার, বড় সংখ্যক রিক্রুটমেন্ট করা বা যাই সংখ্যক বলুন, তাহলে কিন্তু তারা এতদিনে নোটিফিকেশান পাবলিশ করতো। সেই পরিস্থিতি, সেই সম্ভাবনাটা নেই বলেই এটা ভাবাটা যুক্তিযুক্ত যে পরীক্ষা একটাই হবে, সেখানে সকলে বুঝতে পারবে। মেবি সেখানে কিছুটা সিট আপডেট তারা করতে পারে, যাতে প্রশ্ন না ওঠে যে এটা তো 2016 সালের ভ্যাকেন্সি, তাহলে এখনও কি সেই সিটটা আছে? স্কুল তো ফাঁকা হয়ে গেছে স্কুলগুলো, সেই প্রশ্ন কিন্তু উঠবে। সেই প্রশ্নটাও মুখ বন্ধ করার জন্যে তারা কিছুটা ভ্যাকেন্সি সিট আপডেট করতে পারে। কতটা করবে সেটা আমরা জানি না, বাইরে থেকে সেটা বলা মুশকিল, কিন্তু এই সম্ভাবনাগুলো প্রবল। যদি শুধুমাত্র 2016 সালের ক্যান্ডিডেট হয়, যদি ধরে নিচ্ছি কোনো কারণে এদের খুব সদিচ্ছা হলো, ঠিক আছে, যে আমরা বাকিদের জাস্টিস দেব, সুপ্রিম কোর্ট তো জাস্টিস দিয়েছে, আমি বাকিদেরও জাস্টিস দেবো, যেটা গতকাল আমি বলছিলাম। জাস্টিস যদি দিতে হয় তাহলে 2016 ক্যান্ডিডেটই শুধু বসানো উচিত। কিন্তু সঙ্গে সঙ্গে তাদের মাথায় আর একটা বিষয় আসবে, বা ক্যান্ডিডেটরা কিন্তু ছেড়ে কথা বলবে না, যে আমরা কি দোষ করলাম, আমাদের পরীক্ষা এতদিন নেওয়া হয়নি কেন, এই ইস্যুটা আসবে। কারণ লাখ লাখ ভ্যাকেন্সি পড়ে আছে, এটা সকলে জানেন, রিপোর্টও আছে যে এত ভ্যাকেন্সি আছে, সেটাও সকলে জানেন, তাহলে পরীক্ষা কেন হয় না, এই প্রশ্ন উঠবে। তাদের সাথে জড়িত সব পরিবার তারাই প্রশ্নটা তুলবেন, কারণ এই যে দৃশ্যটা সকলে দেখতে পাচ্ছে, তারা অনুভব করতে পারছে এই দৃশ্যটা যে কী পরিস্থিতি। তো সেটা হ্যাঁ যাতে, স্যার, কিন্তু জানে সবাই, কিন্তু মুখ্যমন্ত্রী মানবে তবে তো ব্যাপারটা মনে হবে। দেখুন কেন মানবে সেটা বললাম, নিজে থেকে তো কেউ গর্ত খুঁড়বে না যে আমি আমি খাতের মধ্যে পড়ি, লোক আঙুল তুলুক ভোটের আগে, এটা তো কেউ চাইবে না। সকলকে খুশি করে দেয়া, এটা হচ্ছে ভোটের রাজনীতি, সকলকে খুশি রাখা। তো সেইটা রাখতে গিয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানে অর্ডার কপিতে কিন্তু কোথাও বলা নেই যে শুধু 2016 ক্যান্ডিডেটরা বসেন, বরং যে ইঙ্গিত দেয়া আছে এজ রিল্যাক্সেশনের কথাটা বলে সেখানে স্পষ্ট যে ফ্রেশ সিলেকশন প্রসেস, এখানে কিন্তু পুনরায় সিলেকশন প্রসেস শুরু করার কথা বলা নেই, ফ্রেশ সিলেকশন প্রসেসের কথা বলা আছে। তাহলে ইঙ্গিতটা কোন দিকে, কি বলছি বুঝতে পারছেন? সুপ্রিম কোর্টের রায়কে তো উল্লঙ্ঘন করা যায় না। হ্যাঁ স্যার, আমরা বুঝতে পারছি, কিন্তু মুখ্যমন্ত্রীকে বোঝাবে কে? এটাই হচ্ছে না সব না, থেকে এটা বড় কথা। এটা এটা নিয়ে বেশি জল্পনা করার কোনো প্রয়োজন মনে হচ্ছে না। আমি একদমই দেখছি না এটা নিয়ে জল্পনা করার কোনো প্রয়োজন, ঠিক আছে। এখন যদি কোনো ক্যান্ডিডেটের এরকম মনে হয় এবং তার মনে হয় যে এখন এই মুহূর্তে আমি এফোর্ট দেব না, আমি এখন পড়ব না, আগে ফাইনাল নোটিশ আসুক তারপরে পড়ব, সেটা তার গাফিলতি, ঠিক আছে। এই যে পরিস্থিতি এসছে, দেখুন এটা মাথায় ঢুকিয়ে নিন, পরীক্ষা হবে, প্রত্যেকে জানেন, বুঝতে পারছেন, এটা দেখে পরীক্ষা হবে। তাহলে এখন যদি আপনার মনে হয় যে আগে নোটিশ তো আসুক তারপরে ভেবে দেখা যাবে, ঠিক আছে, সেটা আপনার দুর্বলতা। একদম সোজা কথা বলছি, এই মুহূর্তে দাঁড়িয়ে মানে আমি এই ডান দিকের নৌকাতে পা রাখবো না বাঁ দিকের নৌকাতে পা রাখবো, এটা ভাবার কোনো দরকার নেই, কোনো প্রয়োজনই নেই। যদি ভাবেন তাহলে বোকামি করবেন, কারণ কি সময় নষ্ট করার সময় নেই। আর যদি ধরুন আমি 1% চান্স ধরে নিলাম যে বলে দেওয়া হলো 16 সালা কেউ বসতে পারবে না, 16 বাদ দিয়ে আর কেউ বসতে পারবে না, এটা বলে দিল, কোনো কারণে কোনো এক সম্ভাবনা হলো 1%, তাহলে আপনার হাতে পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস থাকছে,
ঠিক আছে। আবার যেটা বললাম যে যদি এরকম হয় তাহলে নতুন পরীক্ষা তো নিতে হবে, নতুন পরীক্ষা নেওয়ার দাবি কিন্তু দিকে দিকে উঠবে, তাহলে সেই সেই সুযোগটাও তো পাবেন। আপনার নিজেকে পিছিয়ে রাখার কি অর্থ? আপনি এতদিন ধরে বলতে পারছিলেন যে পরের পরীক্ষা কবে হবে তার কোনো গ্যারেন্টি নেই, আমি কিছু খুঁজে পাচ্ছি না, আমি এখন পড়বো না। ঠিক আছে, যুক্তিযুক্ত কথা, কেন পরিশ্রম করবেন শুধু শুধু? অন্য সময় অন্যদিকে সময় দিন। কিন্তু এখন যে পরিস্থিতিটা উদ্ভূত হয়েছে, পরীক্ষা হবেই, খুব সম্ভাবনা 99% চান্স প্রত্যেকে পরীক্ষা দিতে পারবেন, সেই জায়গায় নিজেকে পিছিয়ে নেয়া, এটা তো দুর্বলতা। এতদিনকার যে জং ধরা মস্তিষ্ক, এতদিনকার জং ধরা মস্তিষ্ক যে ঠিক আছে কবে যবে পরীক্ষা হবে আসবে তবে পড়ব, সেই ধারণা যদি এখনও রাখেন তাহলে তাহলে কি হবে? তাহলে পিছিয়ে পড়বেন আপনি, তাই না? এটা এটা নিজেকে নিজেকে বোঝান, নিজেকে ভেবে দেখুন। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। দেখুন আমি এতদিন একটা কথা বলতাম আপনাদের যে পরীক্ষা হচ্ছে না পরীক্ষা হচ্ছে না, এই কথাটা বলবেন না। কেন বলবেন না? কারণ আপনি নিজেকে জিজ্ঞাসা করে দেখুন তো, যদি এই মুহূর্তে পরীক্ষা হয় আপনি কি সেই পরীক্ষাটা দিতে পারবেন? পরীক্ষা পাশ করতে পারবেন? জোর দিয়ে বলতে পারবেন আমি প্রিপেয়ার্ড? নিজেকে প্রশ্ন করুন আগে, আমি প্রিপেয়ার্ড কিনা, তারপর বলবেন পরীক্ষা হোক। কারণ পরীক্ষা বসলেও তো ফেল করবেন, তাহলে নিজেকে জিজ্ঞাসা করুন আগে আপনি প্রিপেয়ার্ড তো পরীক্ষা এখন হলে? সে প্রশ্নটা নিজেকে করুন যে যখনই পরীক্ষা হোক আমি কি প্রিপেয়ার্ড? আজকে যদি 15 দিন 1 মাসের মধ্যে পরীক্ষা, আমি কি প্রিপেয়ার্ড? 2 মাস 3 মাসের মধ্যে হলে আমি কি সেই 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 জায়গাটা তৈরি করতে পারবো? নিজেকে প্রশ্ন করে দেখুন। যদি উত্তর না হয় তাহলে আগে প্রিপারেশন শুরু করুন, তারপর প্রশ্ন করবেন। এই জায়গাটা আছে কারণ কি দেখুন, এটা কম্পিটিটিভ পরীক্ষা, লাখ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেবে, তারা তাদের প্রস্তুতি করছে, আজ থেকে নয় দীর্ঘ সময় ধরে তারা প্রস্তুতি নিচ্ছে। আপনি হঠাৎ করে শুরু করলেন 2 মাস 3 মাসের মধ্যে, আপনি বলতে পারবেন আপনি সেই সেই জায়গায় আমি পৌঁছাতে পারবো? কারণ এখানে যদি শেষ শেষ পর্যন্ত না পৌঁছাতে পারেন, ইন্টারভিউ দেওয়ার পরে নিজের নামটা যদি সেইখানে দেখতে না পান, তাহলে তো আপনি ব্যর্থ। তা সেই ব্যর্থতাটা যাতে না আসে তার জন্য আপনাকে ইমিডিয়েট প্রিপারেশন শুরু করার দরকার হয়। অন্তত পক্ষে 6-7 মাস সময় লাগে, কমপক্ষে 6-7 মাস সময় লাগে। কারণ একটা বয়সের পর এসে সারাদিনটা তো ওইভাবে হয় না, সম্ভব হয় না। আপনি 6-7 মাস পুরো টানা পড়ে গেলেন আর কিছু করলেন না, সেটা তো সম্ভব হয় না। তো সেইটা খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিন যে যেটুকু সময় আছে সেটা কিন্তু যথেষ্ট নেই। সেটা 3 মাস হোক 6 মাস হোক, যদি 7-8 মাস 10 মাসও বলে, তাহলেও কিন্তু নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারবেন কি যে আমি আমার 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 র্যাঙ্কটা প্রথমের দিকে থাকবে আমি নিশ্চিত? সেই প্রশ্নটা করুন নিজেকে। সেটা কিন্তু এত সহজ নয় ব্যাপারটা। আমি আবারও জোর দিয়ে বলছি, যেহেতু পরীক্ষা হচ্ছেই, একদম 100% নিশ্চিত, রায়তে তাই বলা আছে এই ভ্যাকেন্সিটা ফিল আপ করা ইমিডিয়েট দরকার, তাহলে নিজের মাথায় এটা ঢুকিয়ে নিন যে আমাকে পেতেই হবে, এটা শেষ সুযোগ, এটা নিজের মাথায় ঢুকিয়ে নিন। আর যদি নিজের মধ্যে একটা দোলাচাল রেখে দেন পরীক্ষা হবে কি হবে না, যবে ফাইনাল ঘোষণা করবে তবে পড়াশোনা শুরু করব, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত যদি এখনও নেগেটিভিটি রেখে দেন, তাহলে সেটা আপনি রেখে দিন। আপনার যদি সেই কনফিডেন্স থাকে যে আমি 1 মাসের মধ্যে করে সব কভার করে দেবো, 2 মাসের মধ্যে কভার করে দেবো, তাহলে সেটা রেখে দিন। ঠিক আছে? কি বললাম, বোঝা গেছে? হ্যাঁ, এরপরে এই দুর্বলতা জায়গাগুলো রাখবেন না। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। স্যার বলছি আপনি অনলাইনে পড়ান? হ্যাঁ, ক্লাস চলছে তো, সবসময়তেই ক্লাস চলে। এর আগে মাদ্রাসার ক্লাস হয়েছে, তারপরে স্যার আপনি পিএসসি অ্যাসিস্ট্যান্ট আমি মাস্টারের ক্লাস গ্রুপে চলছে। আছি কিন্তু আমি তো ক্লাস করিনি, সেই জন্য মানে রেগুলারিটি ঠিক আছে, ক্লাস রেগুলার। ক্লাস দেখে নেবেন, ক্লাস দেখে নেবেন, রেগুলার ক্লাস হয় আমার সাথে যোগাযোগ করে নেবেন, আমার নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন। ইউটিউবে ক্লাস দেওয়া আছে, ওপেন টু অল আছে অনেক ক্লাসই। নোটসে যদি প্রয়োজন হয় নোটস দেখার, নোটস দেখে নেবেন। স্যার মক বলছি টেস্টের এটা তো ফ্রি গ্রুপ নাকি? এটা এটা কি ফ্রি গ্রুপ, মানে কোনো পেমেন্টের তো এই গ্রুপে ব্যাপার নেই? না, ওইগুলো ফ্রি গ্রুপ। এবার ধরুন মানে আমি 2016, চাইছিলাম আপনি কি আমি অনলাইনে বলি এরকম বলি ক্লাস করান? বলি হ্যাঁ একদমই তাই, করাই, ক্লাস চলছে, এখনও চলছে, সপ্তাহে 3টে করে ক্লাস হচ্ছে। ঠিক আছে, এটা পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টারের ক্লাসটা আমি কন্টিনিউ করছিলাম এই মুহূর্তে। ঠিক আছে, কিন্তু এই যে পরিস্থিতি এলো গতকাল, এরপরে 2016 এসএসসি ধরেই আমি ওটা আরেকটা ব্যাচ শুরু করব খুব অল্প সময়ের মধ্যে, যেটা
সিলেবাস কভার করতে হবে, মক টেস্ট নিতে হবে, একদম প্রথম শুরুতেই পরীক্ষার গন্ধ শুরুতেই, সেরকম যে পরিস্থিতি তার জন্য আলাদা করে পড়ার প্রয়োজন আছে। তো সেই ব্যাচটা আমি শুরু করব, ঠিক হ্যাঁ আছে? স্যার, আমি ওই ব্যাচের কথাই বলছি হ্যাঁ, আপনাকে, মানে একদম একদম অনলাইন একদম ক্লাস করতে চাই একদম। তো আমি আপনার আমি কাছে ওই গতকালও জন্য। বলেছি, গতকাল আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই পরিস্থিতি সম্পর্কিত, ঠিক আছে? তখন পুরো জাজমেন্ট কপিটা হাতে ছিল না আমার। তো যাই হোক, আমি সেখানেও বলেছিলাম যে ক্লাস যেহেতু হবে সেহেতু স্যার বলছি আমি তাহলে আপনার সঙ্গে কি কন্ট্যাক্ট করে নেব কন্ট্যাক্ট করে পরে? নেবেন প্রত্যেকেই, একদম একদম কন্ট্যাক্ট করে নেবেন, এই ক্লাসটা শুরু করব আমি। তো এটা আমি সকলকে বিষয়টাকে অবগত করানো, এবং যারা সেলফ স্টাডিও করবেন সেলফ স্টাডি করতে পারেন, সেটাও করলে আপনাকে কি কি ভাবনা চিন্তা মাথায় রাখতে হবে সেইগুলো সমস্ত কিছুই এখানে। স্যার বলছি আরেকটা এনকোয়ারি ছিল, হ্যাঁ, বলছি আপনি ক্লাসগুলো কি রাত্রের দিকে করান তো? ক্লাস সমস্তটাই সন্ধ্যার পরে হয়, 7:30 থেকে ইন জেনারেল হয়, ঠিক আছে? আচ্ছা, সানডেতে ঠিক একটু আছে। পরে হয় ক্লাসটা। আমি সব ডিটেল দিয়ে দেবো, ঠিক আছে? এখানে আমি মূলত অন্য এই বিষয়গুলো আলোচনা করি। যারা পড়বেন, যারা ক্লাস করতে চাইছেন, আমাকে পার্সোনালি জেনে নেবেন, আমি ডিটেল এগুলো বলে দেবো, ওকে? হ্যাঁ স্যার, কন্ট্যাক্ট করে নেব। বেশ, তাহলে এখন আমরা সিলেবাসটা দেখব, ঠিক আছে? ডিটেলে দেখব সিলেবাসটা, কী স্ট্র্যাটেজি নিতে হবে এখন এই সিলেবাস কভার করতে গেলে। খুব সহজ স্ট্র্যাটেজি, কিন্তু প্রত্যেকেরই যারা যারা পড়াশোনার মধ্যে থেকে ডিট্যাচ আছেন একটু, তাদেরকে জানিয়ে দেওয়াটা দরকার। আচ্ছা, এখানে মাদ্রাসা সার্ভিস লেখা আছে, কিন্তু সেম সিলেবাস আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে সিলেবাস, সেটাও সেম সিলেবাস, আমি সেটা নিয়ে বলবো। এখানে দেখুন 5টা 10টা টপিক আছে, ঠিক আছে? এখানেও তাই টপিক রয়েছে। যারা 9-10 দেবেন তাদের সিলেবাসটা একটু ছোট, যারা 11-12 দেবেন তাদের সিলেবাসটা একটু বড়, ঠিক আছে? তো কি কি আছে এবং কি স্ট্র্যাটেজি হবে, যারা পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টারের জন্য পড়ছেন তাদেরও কি স্ট্র্যাটেজি হবে, এর মধ্য থেকেই আছে। কারণ জানেন আপনারা, সেখানে জিওগ্রাফিক্যাল থটের ব্যাপারটা নেই, প্র্যাকটিক্যাল জিওগ্রাফির ব্যাপারটা সেখানে নেই, সুতরাং সেগুলো বাদ দিয়ে বাকি পোর্শন এর সাথে সিমিলার, অসুবিধা নেই, একই সাথে প্রিপারেশন চলবে। পাসেরটা প্রথমে বলবো, 9-10-এরটা বলবো। জিওটেকটনিক, জিওমরফোলজি, ওসোনোগ্রাফি, ক্লাইমেটোলজি, বায়োজিওগ্রাফি, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, ইকোনমিক রিসোর্স, হিউম্যান রিসোর্স, রিজিওনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া, আর স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড কার্টোগ্রাফিক টেকনিক। তাহলে এই যে 10টা টপিক আছে এখানে, প্রথমে টাইমটাকে ভাগ করে নিন, দিন সংখ্যাটা ভাগ করে নিন, দিন সংখ্যা। তো আমি ধরে নিলাম এখন থেকে 75 দিন আমার হাতে আছে, 75 ডেজ। সেটাকে 10 দিয়ে ডিভাইড করে দিন, খুব জেনারেল, খুব সিম্পল, 10 দিয়ে ডিভাইড করে দিন। তাহলে 7 দিন, 7.5 দিন মতো এক একটার টপিক কভার করার জন্য আপনি পাবেন। আমি ধরে নিচ্ছি 1 সপ্তাহ আপনি পাচ্ছেন, ঠিক আছে? 1 সপ্তাহ আপনি পাবেন, কিন্তু সেটা হয়ে যাবে কি পরীক্ষার একদম 4-5 দিন আগে পর্যন্ত। 5 দিন আগে আপনার সিলেবাসটা কভার হবে, এরকম একটা পরিস্থিতি দাঁড়াচ্ছে যদি 2.5 মাস সময় আমি ধরি। তাহলে 1 সপ্তাহ করে আপনি এক একটা টপিক পাচ্ছেন পড়ার জন্য। এবার দেখে নিন 9-10-এর যে সিলেবাস আছে সেটা খুব একটা কঠিন হবে না, সেটা মানে কভার করাটা খুব একটা অসুবিধা হবে না, 1 সপ্তাহের মধ্যে খুব সহজেই কভার করা যায়। জিওটেকটনিক পোর্শন, জিওমরফোলজি, বা ধরুন এই বায়োজিওগ্রাফি আর এনভায়রনমেন্ট জিওগ্রাফি, এই দুটো মোটামুটি একটাই টপিক বলা যায়, যদিও বায়োজিওগ্রাফির মধ্যে সয়েল জিওগ্রাফিটাই বেশি রয়েছে, কিন্তু প্ল্যান্ট জিওগ্রাফি তার মধ্যে, এইগুলো মিক্সড টপিক কিছু আছে। যাই হোক, ইন্ডিয়ান জিওগ্রাফি বা রিজিওনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এটা কিন্তু বিরাট বড় সিলেবাস। যত এখানে যা টপিক আছে তার মধ্যে সবথেকে বড় হচ্ছে রিজিওনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া। তাহলে এই জায়গাটাকেও একটু সময় বেশি দিতে হবে। তো একটা গড় সময় আমরা 1 সপ্তাহ ধরতে পারি এক একটা টপিকের জন্য দেব, এবং তার সাথে সাথে যেগুলো যে সময়টা আমি বাঁচাতে পারবো কোথাও কোথাও, ধরা যাক ক্লাইমেটোলজিতে আমি কিছুটা সময় বাঁচিয়ে নিয়েছি, বা ওজোনোগ্রাফিরও খুব বড় অনেক কিছু নেই, সেখানেও সময় বাঁচানো পারবে, সেই জায়গাটা আমাকে রিজিওনাল জিওগ্রাফিকে দিতে হবে। এইভাবে কিন্তু যারা 11-12-এরও প্রিপারেশান নেবেন, এক্সট্রা যে টপিকগুলো আছে সেগুলো কিন্তু একইভাবে কভার করতে হবে, একইভাবে কভার করতে হবে। এবং সেখানে দেখবেন এই ওসোনোগ্রাফি সেখানে কিন্তু থাকছে না, সেখানে জিওগ্রাফিক্যাল থট থাকছে,
বাকিগুলো কম বেশি সেম। কার্টোগ্রাফির টেকনিকের সিলেবাসটা বড়, আর এই টপিকগুলো থাকছে। তাহলে বুঝতে পারছেন, এইরকম ঠিক করলেন যে এটা করব। এবার এর মধ্যেও কিন্তু আরও ছোট ছোট পার ডে পার উইক স্ট্র্যাটেজি থাকবে। একটা সপ্তাহকে সঠিকভাবে কাজে লাগাতে গেলে তার মধ্যে অনেকগুলো রিভিশন করার দরকার হয়। রিভিশন, আপনি যা পড়লেন সেটাকে রিভিশন করা। রিভিশনের সঠিক টেকনিক হচ্ছে আপনি সারাদিন যা পড়লেন সারা দিনের শেষে সেটাকে রিভিশন করুন, নাহলে অনেকটা ভুলে যাবেন। আর যেটা প্রত্যেক সারাদিন পড়ছেন সেটা 2-3 দিন অন্তর অন্তর রিভিশন করুন, এবং আলটিমেটলি এক সপ্তাহের মাথায় গিয়ে পুরো সপ্তাহেরটা রিভিশন করুন। নাহলে আজকের পড়া 5 দিন পরে কিন্তু কমপ্লিটলি ভুলে যাবেন, যেখানে পরীক্ষা হবে এমসিকিউ বেসে। ডেসক্রিপটিভ পরীক্ষা হলে তার স্ট্র্যাটেজি আলাদা হয়। এমসিকিউ বেসে পরীক্ষা দেওয়া কিন্তু যথেষ্ট টাফ, যথেষ্ট সংখ্যক ইনফরমেশান, যেহেতু আমাদের জিওগ্রাফিতে প্রচুর ইনফরমেশান শেষ নেই, তো সেটাকে ধরে রাখা, মস্তিষ্কে ধরে রাখার জন্য প্রচুর পরিমাণে রিভিশন কিন্তু করতে হবে। তাহলে পার ডে রিভিশন, পার উইক রিভিশন, মান্থলি রিভিশন, মাসের শেষে সারা মাসে যা পড়লেন তা রিভিশন করতে হবে। এখন এইটার জন্যে আরেকটা মেথড হচ্ছে ডিসকাশন করা। এর আগে আমি করিয়েছি, এসএসসি যখন হওয়ার সম্ভাবনা ছিল তখন যারা ক্লাস করেছেন প্রত্যেকেই পার ডে একটা নির্দিষ্ট সময় তারা মিলিত হয়ে অনলাইনে কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করেছেন। পড়াশোনার এর থেকে ভালো মেথড হয় না, এর থেকে ভালো মেথড হয়। যারা করেছেন তারা জানেন, বা যারা ব্যাপারটা বোঝেন গ্রুপ স্টাডির গুরুত্বটা কোথায়, তারা কিন্তু খুব ভালো করে বোঝেন। বেশি না, আধ ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা যদি ম্যাক্সিমাম সময় দিতে পারেন, পার ডে দরকার নেই, আধ ঘন্টা করে দিন কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস, একটা টপিক ঠিক করে ব্যাপকভাবে। সেখানে অল্প সময়ের মধ্যে অনেক অনেক প্রশ্ন উত্তর আলোচনা, এবং সেটা অনেক বেশি মনে থাকে। নিজে শুধু পড়লে যতটা না মনে থাকে, ডিসকাস করলে অনেক বেশি মনে থাকে। সেটা করা, এবং তার সাথে সাথে মক টেস্ট দেওয়া, টপিক ওয়াইজ মক টেস্ট। আজকে আমি ভাঁজচ্যুতি এটা পড়েছি, আজকে এটাতে মক টেস্ট দিয়ে দেবো। আজকে আমি প্লেট টেকটনিক কন্টিনেন্টাল ড্রিফট পড়েছি, এটার উপর মক টেস্ট দেবো। ভলক্যানিজমের উপর মক টেস্ট দেবো। এর উপর এমসিকিউ যেগুলো তৈরি করলাম আজকে, সেগুলোর উপর একটা মক টেস্ট দিয়ে দেবো। এটা যখন হবে তখনই আপনার প্রিপারেশানটা সঠিক দিকে চলছে সেটা বলতে পারবেন। কারণ হাজারো টপিক আছে, একটা কোনো বইতে পার্টিকুলার সব কিছু নেই, 2-5টা বইতেও সব কিছু নেই। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু কালেক্ট করে তবে একটা ওভারঅল প্রিপারেশানের জায়গা দাঁড়ায়। সুতরাং মক টেস্ট দিতে হবে রেগুলার বেসিসে, টপিক ওয়াইজ, এবং যেই টপিক শেষ হলো, জিওটেকটনিক 1 সপ্তাহে শেষ হয়ে গেল, 1 সপ্তাহের মাথায় আমি একটা মক টেস্ট দিয়ে দেবো জিওটেকটনিকের। জিওমরফোলজি কভার হয়ে গেল, 1 সপ্তাহের মাথায় আমি একটা মক টেস্ট দেবো পুরো ওভারঅল। এবং তার আগেও আমি কিন্তু টপিক ধরে ধরে মক টেস্ট দেব। এইগুলো যখন করবেন দেখবেন 15 দিন 1 মাস পরে একটা কনফিডেন্স চলে আসবে। আমি কিন্তু অনেক প্রশ্ন তৈরি করে ফেলেছি, আমি মোকাবিলা করার যোগ্য। পড়ানোর সময় আমি যেগুলো বলি আপনাদের, 2টো টাইপ কোয়েশ্চেন হয়, একটা হচ্ছে কনসেপচুয়াল আর একটা হচ্ছে ফ্যাকচুয়াল। কনসেপচুয়াল ক্ল্যারিটি রাখতেই হবে, কারণ প্রশ্ন অনেক, আপনারা মাদ্রাসার 11-12-এর কোয়েশ্চেন দেখেছেন, সেখানে যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয়েছিল। একটা স্টেটমেন্ট ছিল, 3-4টে স্টেটমেন্ট ছিল, কোন স্টেটমেন্টটা ঠিক কোনটা ভুল সেখান থেকে নিতে হবে। যদি কোনো একটা দুটো না জানেন তাহলে পুরো আনসারটা করতে পারবেন না। তো এরকম প্যাঁচালো কোয়েশ্চেন থাকবে, ডাইরেক্ট কোয়েশ্চেনও থাকবে, খুব সাধারণ সংখ্যক প্যাঁচালো কোয়েশ্চেন থাকবে, পরীক্ষার হলে বসে ভাবতে হবে এরকম কোয়েশ্চেন থাকবে। সমস্তটা নিয়ে যারা সমস্ত দিকে এক্সপার্ট হবেন, যারা সমস্ত দিকে সেই উৎকৃষ্টতাটা অর্জন করতে পারবেন, তারাই কিন্তু আলটিমেটলি পরীক্ষাটা পাশ করতে পারবেন। সুতরাং কোথাও একটা সামান্যতম ছিদ্র রাখলে চলবে না, যে এই জায়গাতে এরকম প্রশ্ন আসলে আমি পারবো না, এই জায়গাটা যেন না থাকে। জিওগ্রাফিক্যাল থটটা আগে ধরুন, যে জায়গাটা মনে হয় সবচেয়ে কঠিন সেটা আগে শেষ করে দিন, কনফিডেন্স পাবেন। পরে ফেলে রাখলে পাবেন না, সেটা মনের মধ্যে চলবে, আরে ওই জায়গাটা আমার দুর্বল আছে, ওই জায়গাটা হচ্ছে না আমার ঠিক, এটা আগে ধরুন। কিচ্ছু নেই, জিওগ্রাফিক্যাল থটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এতে একটা গণ্ডি আছে, সেই গণ্ডির বাইরে প্রশ্ন হবে না। কারণ এখানে মানুষজন নিয়ে, তাদের ভাবনা চিন্তা নিয়ে কথাবার্তা, যার সীমিত আছে, যেটা যার সীমারেখা আছে। প্রাকৃতিক ভূগোলের কোনো সীমারেখা নেই, যেগুলো ম্যানমেড তার সীমারেখা আছে। সুতরাং এখানে লিমিটেড কোয়েশ্চেন হয় সবসময়, জিওগ্রাফিক্যাল থটে বাইরের কোয়েশ্চেন হতেই পারে না।
তাহলে এই জায়গাটা আরও বেশি অনেক বেশি সুবিধা। বরং জিওমরফোলজি জানা বলে মনে হয়, কিন্তু জিওমরফোলজিতে এমন অনেক জায়গা আছে যেখান থেকে কোয়েশ্চেন করলে কেউ হাত দিতে পারবে না। তার থেকে জিওগ্রাফিক্যাল থট অনেক সহজ, তার থেকে প্র্যাকটিক্যাল জিওগ্রাফি অনেক সহজ, কারণ এগুলো ম্যান মেড, এগুলো লিমিটেড। ঠিক আছে, সুতরাং কঠিন কিচ্ছু নেই, কোনো টপিক এখানে কঠিন নেই, কোনো জায়গাতে কোনো সমস্যা নেই। শুধু যেটা দরকার সেটা হচ্ছে পার ডে নিজের পিঠটা চাপড়ে দেয়া, হবে হবে হতেই হবে। এটা কিন্তু সকলে পারেন না, কারণ এই প্রিপারেশান নেওয়ার সময় প্রতিদিন প্রতি মুহূর্তে মনে হবে যে হবে না, 2 মাস 2.5 মাসের মধ্যে আমি সিলেবাস কভার করতেই পারবো না, আমি সব ভুলে যাচ্ছি, বা সব কিছু যখন পড়া হয়ে যাবে তখনও কিন্তু এরকম মাথায় চলবে। যারা সেই জায়গায় মস্তিষ্ক ঠিক রাখতে পারবেন তারা কিন্তু উইনার। ঠিক আছে, অনেকে অনেক পড়ে যাবেন, সব কিছু পড়ে যাবেন, সব কিছু করে যাবেন, পরীক্ষার হলে গিয়ে গণ্ডগোলটা পাকিয়ে আসবেন। নার্ভ ধরে রাখতে হবে, তার জন্য বাড়িতে মক টেস্ট দেওয়া, ওভারঅল মানে ফুল মার্কস মক টেস্ট দেওয়া, প্র্যাকটিস করা, পরীক্ষার মতো সিচুয়েশান তৈরি করা, সেই জায়গায় নিজের নার্ভকে ধরে রাখা, এগুলো বারবার বারবার প্র্যাকটিস করে তবে ফাইনালি পাশ করা সম্ভব হবে। তো সেই সবগুলো যদি করতে চান তাহলে কোথায় সময়, দ্বিতীয়বার ভাবার সময় কোথায় যে পরীক্ষা আমি বসবো কি বসবো না, সেটা ভাবার কোনো সময় নেই। আর আমি জাজমেন্ট কপি দেখালাম, কেন হবে, কেন বুঝতে পারবেন, সেই সমস্তগুলো বললাম। ঠিক আছে, বাকিটা নিজের ওপর দায় ছেড়ে দিন, যে পরীক্ষাটা হচ্ছে, আমি পাবো কি পাবো না সেটা আমার মস্তিষ্ক ঠিক করবে। মস্তিষ্কে আগে থেকে ঠিক হয়ে যায় কে পাচ্ছে কে পাচ্ছে না। যিনি এগুলো ভাববেন, নানা রকম নেগেটিভিটি তো প্রথম থেকেই আছে। ওয়েস্ট বেঙ্গলে বর্তমান সময় নেগেটিভিটির কোনো অভাব নেই। নিজের মনে, আশেপাশে, বাড়িতে, বাড়ির পাশে, পাড়া প্রতিবেশী, দুনিয়া, সারা পৃথিবী, সব জায়গাতে নেগেটিভিটি ছড়িয়ে আছে। আপনি কোনটা অ্যাকসেপ্ট করবেন সেটা আপনার নিজের ব্যাপার। ঠিক আছে, এগুলো নিয়ে আমি খুব বেশি বলছি না, যারা বোঝার তারা বুঝে নিয়েছেন কি করতে হবে, কিভাবে চলতে হবে। আলটিমেটলি ঠিক এই জিনিসটা হতো, একটা সময় ছিল যখন এই জিনিসটা হতো, পরীক্ষা আসতো প্রতি বছর, নিজের ভেতর থেকে একটা ইচ্ছা জাগতো যে হ্যাঁ আমাকে এবারে পেতেই হবে, এই বছরটাতে আমাকে পেতে হবে। কিন্তু এখনও তো সেই পরিস্থিতি নেই। দ্বিতীয়বার ভাবছেন কোথায়, পরীক্ষা হবে এটাই লাস্ট, আমাকে এখানেই পেতে হবে। এই ভাবনা চিন্তাটা নিজের মাথায় গেঁথে নিন, এবং সবচেয়ে বড় কথা, আমি পারবো। আপনি এতদিন কি পড়েছেন কি পড়েননি, চর্চাতে আছেন কি নেই, এই মুহূর্তে আপনাকে কোয়েশ্চেন পেপার দিলে পারবেন কি পারবেন না, সে সমস্ত ভাবার সময় নেই। আর একটা কথা বলি, যেটা যেটা একটু আগে বলছিলাম, যে অনেকে আছেন এরকম হবে যারা পরীক্ষার হলে গিয়ে অনেক পড়েছেন, সারা বছর মানে পড়ার শেষ নেই, এই যে 2-2.5 মাস যাই ধরুন যেটুকু সময় হবে না হবে, তার মধ্যে প্রচুর পড়ে যাবেন, কিন্তু হলে গিয়ে বসে অনেক কিছু তারা গোলমাল করে আসবেন, যেটা হওয়ার কথাই ছিল না। তো আপনাকে ধরুন এই মুহূর্তে একটা কোয়েশ্চেন পেপার ধরিয়ে দেওয়া হলো, আপনি পরীক্ষা দিন এই মুহূর্তে, আপনি যদি মাথাটা ঠান্ডা রাখতে পারেন, আমি গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি আপনি ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু সঠিক উত্তর করবেন, কারণ আপনি দীর্ঘ সময় ধরে পড়াশোনা করে আসছেন। আপনি সেই ক্লাসে পড়াশোনা করেছেন, তারপরে এসএসসির পড়াশোনা, এদিক ওদিক সেদিক পড়ানো, নানা রকম জায়গাতে আপনার একটা কনসেপ্ট আছে, আপনি জানেন কিছু জিনিস, শুধু নতুন করে বেশ কিছু জিনিস আপনাকে স্মৃতির মধ্যে ফিরিয়ে আনতে হবে, রিকল করতে হবে। সব টপিক আপনাদের জানা, কোথাও কিছু বাদ নেই, সব জানা আপনাদের, এবং আমাদের মস্তিষ্কে সব মেমোরি কিন্তু থাকে, কোথাও না কোথাও থাকে, আমরা রিকল করতে পারি না, আমাদের নার্ভের কানেকশানগুলো সেই জায়গায় থাকে না, আমরা রিকল করতে পারি না। একটু ঝালিয়ে নেওয়া, রিভিশন করলে দেখবেন এগুলো সব চলে আসবে। সেই কনফিডেন্সটা রাখুন, আর মাথা ঠান্ডা রাখলে এগুলো আসে। কেন বলছিলাম, এটা একটা মনোবৈজ্ঞানিক ব্যাপার, যে পরীক্ষার সময় গিয়ে হলে গিয়ে বসে গিয়ে সব গোলমাল হয়ে যায়, কারণ মাথা যদি ঠান্ডা না থাকে, মস্তিষ্ক যদি কনজেস্টেড হয়ে থাকে, তাহলে কী হবে, নার্ভের কানেকশানগুলো হবে না, সাইন্যাপসের কানেকশানগুলো হবে না, আপনি রিকল করতেই পারবেন না কি কি আপনি পড়েছেন, কোনটা সঠিক উত্তর হবে। আর যদি মাথা ঠান্ডা থাকে 100%, এবং সব কিছু ভুলে গিয়ে আমি পাবো কি পাবো না, হবে কি হবে না, সমস্তটা মাথা থেকে সরিয়ে রেখে একদম কুল ব্রেনে যদি পরীক্ষা দেন, হারানোর কিছু ভয় না থেকে পরীক্ষা দেন, মস্তিষ্ক ঠান্ডা রেখে, তাহলে দেখবেন আপনি সেটা রিকল করতে পারছেন। এটা ফ্যাক্ট। আপনি দেখুন এখন পরীক্ষা দিন, আপনি মাথা ঠান্ডা করে পরীক্ষা দিন, আপনি দেখুন অনেক কোয়েশ্চেন আপনি সঠিক এমনি করতে পারছেন, কারণ আপনার সেটা আছে। সুতরাং ভয়ের কিচ্ছু নেই,
পরীক্ষা 1 মাস হোক, 2 মাস হোক, 3 মাস, যেখানে যখন পরীক্ষা হোক আমি পারবো, এই কনফিডেন্সটা রাখবেন সবসময়। আর এই যে অল্প সময়ে করা, এটা কিন্তু বেটার, এটা জানবেন। আগামী 1 বছর, 2 বছর, 5 বছরে হলে যেটা না হতো, অল্প সময় হলে আপনি সেটা করতে পারবেন। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো ওভারঅল বললাম আপনাদের। এছাড়াও আমি ক্লাসে আপনাদের পড়ানোর সময় আরও কিছু জিনিস বলি যে এগুলো করবেন ইত্যাদি ইত্যাদি। আশা করছি সেগুলো যারা করেছেন সেগুলো তারা প্র্যাকটিস করছিলেন এতদিন, এটা আরও ভালোভাবে করতে পারবেন, বা যেটা দিতে পারছিলেন না এতদিন নিজের দিক থেকে, যে ঠিক আছে পরীক্ষা ঘোষণা হবে তারপরে করবো ইত্যাদি ইত্যাদি, তারা কিন্তু সেইটা শুরু করে দিন। ঠিক আছে, যেভাবে বললাম আর আমি যেভাবে ক্লাস করাবো সেটা নিয়েও বললাম যে এইভাবে ক্লাসগুলো হবে, যেভাবে চলছে ক্লাস সংখ্যা বাড়ানো হবে আরও এই সময়ের মধ্যে। হ্যাঁ, হ্যাঁ বলুন। বলছি আপনি মানে নতুন স্টার্ট করবেন তো ফার্স্ট থেকে একদম পড়তে নতুন, পারবো তো? একদম 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 এই আচ্ছা। পরীক্ষাটার জন্য একদমই হ্যাঁ। প্রথম থেকে পরীক্ষাকে লক্ষ্য রেখে, কারণ ধরুন দেখুন পিএসসির যে পরীক্ষা, পিএসসির পরীক্ষার স্ট্যান্ডার্ডটা আরেকটু বেশি হাই, কারণ সেখানে সেখানে ভ্যাকেন্সি অনেক কম থাকে। ঠিক আছে, পিএসসির একটা পরীক্ষাতে 15, 17, 20 ম্যাক্সিমাম এক একটা ক্যাটাগরিতে, ম্যাক্সিমাম বলছি, আরও কম থাকে, একটা ক্যাটাগরিতে সিট সংখ্যা থাকে। এখানে তো সেটা নয়, এখানে অনেক বেশি সিট সংখ্যা থাকবে। তো এখানে কোয়েশ্চেন কিন্তু পিএসসি যে ডেপথে কোয়েশ্চেন হয় সেই ডেপথে সাধারণত কোয়েশ্চেন হবে না। ঠিক আছে, তো আমি এটা বলছি না কোয়েশ্চেন ডেপথে, যদিও বলাটা ভুল, প্রিপারেশন সেই লেভেলে রাখতে হবে, কারণ হ্যাঁ প্রচুর স্যার, কারণ সংখ্যক, প্রাইমারি দিয়েছিলাম তো, একদম একদম প্রাইমারিতে একদম যা হ্যাঁ এসেছিল। ঠিকই বলেছেন, প্রাইমারি, কারণ সংখ্যাটা হ্যাঁ, বেশি হয়। ওটা দেবো। পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে বাদ দেয়া, এখানে সকলে যোগ্য, কিন্তু যে যোগ্যতম সে সুযোগ পাবে, তার মানে কি বাদ দেওয়ার পরীক্ষা। সুতরাং কোয়েশ্চেন এমন হবে, যত বেশি সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দেবেন কোয়েশ্চেন কঠিন তত বেশি হবে, সুতরাং ওইটা বলাটা ভুল। কিন্তু বিষয়টা হচ্ছে কি, প্রত্যেক পরীক্ষার একটা পার্সোনাল প্যাটার্ন থাকে, প্রত্যেকটা পরীক্ষার সেই প্যাটার্নটাকে ব্রেক করাই হচ্ছে একজন পরীক্ষার্থীর দায়িত্ব। সেই জন্যই কি হয়, আমরা প্রিভিয়াস ইয়ার দেখি, কোনো একটা পরীক্ষা যখন আমরা টার্গেট নিই আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার দেখি। তো প্রিভিয়াস ইয়ার দেখলে আমরা কিন্তু বুঝে যাই যে কি প্যাটার্ন হতে চলেছে, কি হতে পারে। এবং সাম্প্রতিকতম যে পরীক্ষাগুলো, যেমন মাদ্রাসার কথা বলছিলাম, মাদ্রাসার যে কোয়েশ্চেন প্যাটার্ন সেটা কিন্তু এখানে ফলো হওয়ার খুব ভালো সুযোগ রয়েছে। তো সবটা দেখে এবং নেট সেটের, বিগত বছরের নেট সেটের পরীক্ষার কোয়েশ্চেন সেগুলো দেখে প্রিপারেশানটা কিন্তু নিতে হবে। ঠিক আছে, সুতরাং এই জায়গাগুলোতে কম্প্রোমাইজের কোনো জায়গা নেই। এবং এই কথাটা যে রোজ বলছিলেন, ঠিক আছে যবে পরীক্ষা হবে দেখা যাবে, এই কথাটা বলার আর জায়গা নেই। ঠিক আছে, একদম কমপ্লিটলি কনসেন্ট্রেট করুন এই জায়গায়। কনসেন্ট্রেশন হচ্ছে সব থেকে বড় জিনিস, কনসেন্ট্রেশন। কেউ হয়তো 1 ঘন্টা সময় পান দিনে, কেউ হয়তো 2 ঘন্টা পান, কেউ হয়তো 5-7 ঘন্টা পান, নানান জনের নানা রকমের সময়ের ব্যাপ্তি। তো যতটা সময় দিতে পারবেন সেটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে কতটা কনসেন্ট্রেট আপনি করতে পারছেন। কনসেন্ট্রেট করুন, স্ট্র্যাটেজিটিক করুন, এবং যে সময় টার্গেট নিচ্ছেন এই সময় আমি শেষ করব, তার থেকে আগে শেষ করার স্ট্র্যাটেজি বানাবেন, তবে সেই সময় গিয়ে শেষ হবে। 7 দিন বলছি মানে 7 দিন স্ট্র্যাটেজিতে রাখবেন না, আমি 5 দিনে কভার করব, তাহলে আমাকে কী করতে হবে? কারণ 7টা দিন, সপ্তাহ 7টা দিন সমান যাবে না, কোনো একটা দিন, কোনো একটা দুটো দিন দেখবেন পড়াশোনা ঘাটতি হবে, যে কোনো কারণে হবে। তো সেইভাবে ভাবনা চিন্তা করুন, মস্তিষ্ককে সজাগ রাখুন। আমি বলে দেবো কী স্ট্র্যাটেজি হবে, আমি ডিটেলে এগুলো বলবো ক্লাসে, আরও স্পেসিফিক্যালি এগুলো আলোচনা করব, টপিক ওয়াইজ আলোচনা করব, সবটা আলোচনা করব। আমি ওভারঅল বলছি, ঠিক আছে? ভাবনা চিন্তাটা খুব পরিষ্কার রাখাটা খুব দরকার, ঠিক আছে? আর কি বলার আছে, প্রশ্ন আছে বলুন। স্যার পড়ার টাইমটা খুব কম পাই, এটাই একটা প্রবলেম হয়ে যাচ্ছে। আমি এইমাত্র বললাম কনসেন্ট্রেশন, হুম। অনেক আর প্রসেস আছে। সবথেকে বড় আমি কথা, একটা এতদিন আমি একটা প্রসেসের কথা বলছি, যারা সময় কম পান, আমি অনেককেই বলেছি এবং তারা আমাকে বলেওছেন যে কাজ হচ্ছে যথেষ্ট ভালোভাবে। ঠিক আছে, সারাদিনে যেটুকু সময় পাবেন
5 মিনিট নেবেন, বেশি না, 5 মিনিট। যে আমি 5 মিনিট এই টপিকটা পড়বো, এই টপিক মানে 5 মিনিটে যতটা পড়া সম্ভব, সেটা এক পাতা হতে পারে, কোনটা ছোটো টপিক হতে পারে, আরও ছোটো জিনিস হতে পারে। 5 মিনিট পড়বো আমি, আর বেশি পড়বো না, 5 মিনিট। ওই 5 মিনিটে কনসেন্ট্রেট করুন, আদার্স সব কিছু ভুলে যান। আমার পড়া হবে, পুরোটা কি হবে না, অন্য কি হলো, সারাদিনই হয়েছে না হয়েছে, নানা রকম নেগেটিভিটি, আমাদের অবচেতন মনে বিভিন্ন রকম চিন্তা, সবটা সরিয়ে রাখুন। আমি 5 মিনিট পুরোপুরি এই টপিকে কনসেন্ট্রেট করবো, 5 মিনিট, বেশি না। একদম সব ছেড়ে দিয়ে আপনি 5 মিনিট ওটা পড়ুন। দেখুন ওই যেটা আপনার হয়তো আধ ঘন্টা বা তার বেশি লেগে যাচ্ছিল, আপনি সেটা সেই চট করে সেটার মধ্যে করে ফেলবেন। কি বললাম, বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা করে দেখুন। আবার যেই 5 মিনিট পরে আবার একটু রেস্ট নিলেন, কি যদি মনে হলো যে না আমি কন্টিনিউ করব, আবার ছোট করে কোনো একটা টপিক ধরে নিয়ে আপনি করুন। এটা দেখবেন আপনার কনসেন্ট্রেশন লেভেলটা 10 গুণ হয়ে যাবে, যেটা সবচেয়ে বেশি দরকার। ঠিক আছে? খুব অল্প সময়ে করতে পারবেন, এগুলো কভার করতে পারবেন। আরও অনেক টেকনিক আছে পড়ার। হ্যাঁ বলুন। না স্যার, ঠিক আছে, এটাই বললাম, বুঝতে পেরেছি। ঠিক আছে, আর কি বলার আছে বলুন। ঠিক আছে, আমি ক্লাস করাবো আপনাদের, সবটাই ক্লাস করাবো, যারা ভাবছিলেন বলছিলেন। খুব সম্ভবত আমি ডেলি ক্লাস করাবো, কারণ প্রতিদিন ক্লাস না করালে পুরো টপিক কভার হওয়া সম্ভব নয়। ঠিক আছে, কারণ মাইক্রো টপিক আছে এখানে, অনেকটা একটা লাইন বলা আছে বা একটা শব্দ বলা আছে, তার মধ্যে অনেক মাইক্রো টপিক আছে। ঠিক আছে, নর্মাল সাইকেল অফ ইরোশন, এখানে শুধু নর্মাল সাইকেল অফ ইরোশন আছে। 11-12 দেখলে দেখবেন পুরো সাইক্লিক অ্যান্ড নন সাইক্লিক কনসেপ্ট। আমি অ্যাসিস্ট্যান্ট মাস্টারের জন্য কিছুদিন আগে পড়াচ্ছিলাম, এই টপিক তো একদিনে শেষ হবে না। সাইক্লিক কনসেপ্টেই 2 দিন লেগে যাবে, নন সাইক্লিকটা না হয় পরে সেকেন্ড দিনে আমি আর একটার সাথে করিয়ে দিলাম। তো এইগুলো সময় লাগবে, এবং এখানে যেগুলো প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে চর্চা করা, ক্লাসের শেষে প্রশ্ন উত্তর আলোচনা করা, সেইটাও প্রয়োজন আছে। বা আপনারা ডিসকাশান, যেটা বলছিলাম, ডিসকাশানটা যদি ওপেন টু অল থাকে, ডিসকাশান সকলে পার্টিসিপেট করতে পারবেন। আর বাকিগুলো আপনাদের বলে দেওয়ার, এবং এমসিকিউ পড়া, প্রচুর পরিমাণে এমসিকিউ চর্চা করা। শুধু পড়লে হবে না, স্পেসিফিক পড়তে হবে। ধরুন মাঠে নেমে আপনাকে যেটা করতে হবে, আপনাকে সেটা বাড়িতে প্র্যাকটিস করতে হবে। শুধু পড়লে হবে না, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, এমসিকিউ পড়তে হবে, নেট প্র্যাকটিস যেটাকে বলে সেটা করে যেতে হবে। শুধু পড়লে হবে না, কিচ্ছু হবে না শুধু পড়লে। এবং পড়া কিভাবে, কোন বই থেকে পড়বেন, টেক্সট বই পড়তে হবে, তার সাথে এমসিকিউ পড়তে হবে, ওয়ান লাইনার পড়তে হবে, ইভেন ডেসক্রিপটিভ পার্টও পড়তে হবে কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য। সুতরাং এইটা হবে পুরোটাই একটা স্ট্র্যাটেজিতে। কোনো হ্যাফাজার্ড কিছু করতে গেলে গোলমালে পড়ে যাবেন, ধরে রাখতে পারবেন না। পুরোপুরি স্ট্র্যাটেজিতে চলতে হবে, যে এটা আমি এইভাবে করবো, আগে থেকে ঠিক করে নিতে হবে রাস্তা শুরু থেকে শেষ পর্যন্ত। এবং বলে দিই, পরীক্ষার আগে, আমার শেষ করতে দিন তারপর বলবেন। পরীক্ষার আগে অ্যাটলিস্ট 1 সপ্তাহ থেকে 15 দিন সময় রাখবেন শুধু রিভিশনের জন্য। যদি পরীক্ষার আগের দিন সিলেবাস কভার হয়, তাহলে আর পরীক্ষা দিতে যাওয়ার দরকার নেই। তো এই জায়গাগুলো খুব পরিষ্কার থাকবেন, খুব ভালো করে এইগুলো চর্চা করবেন, যা যা কথা বললাম। হ্যাঁ বলুন। স্যার বলছি, মানে এই বাজার চলতে যে বইগুলো পাওয়া যায় এসএসসির জন্য, তো ওই বইতে অনেক ভুল থাকে, এর আগে শুনেছিলাম। অনেক ভুল থাকে। ওটাই তো প্রবলেম, আপনি বলছেন কিছু এমসিকিউ চর্চা স্পেসিফিক করার বই আছে কথা। যেগুলোতে আবার বেশি ভুল আছে, এরকম অনেক বই আছে। সবথেকে বেস্ট হচ্ছে কিছু এনসাইক্লোপিডিয়া টাইপ বই পাওয়া যায়। ঠিক আছে, কিছু এগুলো আমি বলে দেবো কোন কোন বই ফলো করবেন, কোনটা করতে পারেন, বা বাজারেও যেগুলো চলছে তার মধ্যে বেস্ট কোন বইগুলো কি কোথায় আছে সেগুলো আমি বলে দেবো। ঠিক আছে, বাদবাকি সব নোটসপত্র রয়েছে, সব কিছু রয়েছে। সুতরাং আপনাদের এগুলোতে চিন্তা করার কিছু নেই। ঠিক আছে, সবটাই পেয়ে যাবেন। আপনাদের কাজ হবে, আমি যেগুলো বলে দেবো, পার ডে আপনাদের একটা টার্গেট থাকবে, সেই টার্গেটটা ফুলফিল করবেন, দিয়ে একদম নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে যাবেন পরের দিনের জন্য। পরের দিন আবার উঠে শুরু করবেন। যারা 1-2 ঘন্টা সময় পান তাদেরকেও হতাশ হওয়ার কিছু নেই। কনসেন্ট্রেশন, প্রপার স্ট্র্যাটেজি, রেগুলার বেসিসে সেগুলো করে যাওয়া, সেগুলো করলেও কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারবেন। ঠিক আছে, এই বিশ্বাসটা রাখুন। এগুলো সব আপনারা পড়েছেন, কোনো না কোনো সময় পড়েছেন, এবং সেই স্মৃতি কোনোদিন মস্তিষ্ক থেকে উবে যায় না। সেটাকে ফিরিয়ে আনাটা আপনার প্রসেস, সেটা ফিরিয়ে আনার দায়িত্ব। ঠিক আছে, এগুলো করুন, কোনো অসুবিধা নেই, সবসময় গাইড পাবেন, এবং যেটুকু দরকার
তার থেকে অনেক ভালোভাবেই প্রিপারেশন করতে পারবেন সবটা করলে, অবশ্যই সবটা করলে, আমি যেগুলো বলবো সেগুলো সবটা করবেন পার ডে, তাহলে দেখবেন সেই জায়গায় পৌঁছে যেতে পারবেন। ঠিক আছে, এবং এখানে দ্বিতীয় ঘুরে দেখার সময় নেই, আপনাকে পেতেই হবে, পেতেই হবে, এরকম দ্বিতীয় কিছু ভাবনা চিন্তারই সময় নেই। ঠিক আছে, ভ্যাকেন্সিটা কম নয়, যেটুকু আছে সেটুকুই যদি থাকে সেটা কম নয়, সুতরাং শুরু করে দিন। ওকে, আর কিছু বলবেন কেউ? প্রশ্ন কিছু বলার আছে? স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলুন। স্যার বলছিলাম যে আমি কিন্তু কথাটা ওইভাবে বলতে চাইনি, কারণ আমি বলতে চাইছিলাম যে আমি তো পরীক্ষা দিতেই চাই, যে হলেই আমার ভালো, কিন্তু মানে মুখ্যমন্ত্রী যদি মানে ব্যাপারটা না মানে এইটা আমি বলতে চেয়েছিলাম তখন। না না, ঠিক আছে, এগুলো এটা ক্লিয়ার শুনুন শুনুন, করবো। না না, এগুলো পার্সোনালি নেওয়ার কিছু নেই। এগুলো আমি আপনাকে যে পার্সোনালি এটা বললাম এরম নয়, এটা অনেকেরই ভাবনা চিন্তা, কিন্তু এই ভাবনা চিন্তাটা রেখে আপনার কি লাভ হচ্ছে কি ক্ষতি হচ্ছে সেটা বললাম। ঠিক আছে, না স্যার, আমি তো পরীক্ষা দিতেই চাই, আমার না হলেই না আমার না, ভালো। আমি আমি ওটা বলছি না, সেটা প্রত্যেকেই চান। আমি কি বললাম, প্রথমত পার্সোনালি নেবেন না, আপনার কথাটা মনে হয়েছে বলেছেন, এটা অনেকের মনে হচ্ছে, শুধু আপনার নয়। কারণ এই রাজ্যে থেকে, ঠিক আছে, কোনটা যে সত্যি কোনটা যে মিথ্যা, আজকে যেটা বলা হচ্ছে আগামীকাল সেই প্রতিশ্রুতি রাখা হবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। তার সুতরাং এটা এটা মুখ্যমন্ত্রীর উপর এটা ভরসা করবো প্রত্যেকের, কি করে? উনি তো না কোনো না, ডিসিশনই ঠিক ঠিক মতো আছে, নিয়ম আমি, মাফিক নেয় না। ঠিক আছে ঠিক আছে, আমি কি বললাম, এত বেশি ভাবারও কিছু নেই। আপনাকে আমি পার্সোনালি কথাটা বলিনি, কথাটা যাদের এইটা ভাবছেন বা যারা কিছু এই ভাবনা চিন্তায় নিজের ক্ষতি হচ্ছে, এইটা আমি বোঝাতে চাইলাম। এইরকম ভাবনার কোনো দরকার নেই। আপনি শুরু করুন, পড়াশোনা শুরু করে দিন। এই এই জায়গা থেকে নিজেকে পিছিয়ে রাখা মানে কি করবেন এরপরে বলুন তো? এরপরে আর কবে পরীক্ষা হবে? কোন গ্যারেন্টি পাবেন আপনি পরীক্ষার? আপনি আজকে পড়বেন না কালকে পড়বেন ভাবছেন, আগামী 1 বছর পরে এটা হয়ে যাওয়ার পর আর পরীক্ষার সুযোগ পাবেন আপনি? তার কি গ্যারেন্টি আছে? কে পরীক্ষা নেবে এরপরে? সুতরাং এইসব এইসব ভাববেন না। চারিদিকে নেগেটিভিটি আছে, নানানজন নানা রকমভাবে পিছিয়ে দেয়া, এরকম সব অনেক কত রকমের মানুষ থাকে, কত রকমের কথাবার্তা, সেই সব কানে নেওয়ার দরকার নেই। ঠিক আছে, একদম পড়াশোনা হ্যাঁ শুরু স্যার, করুন। আর শুনুন, হ্যাঁ স্যার, পড়াটা এইগুলো থ্যাংক ইউ। বৃথা যাবে না, আপনার পড়াটা কোথাও বৃথা যাবে না, কোনো জায়গাতে বৃথা যাবে না। পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টারের পরীক্ষা তো হবে। আমার কথাটা মানে এই নয় যে আপনি পরীক্ষায় বুঝতে পারবেন না। আমি বলছি আপনার মাথায় যখন এইটা কাজ করছে কখনো পড়তে গিয়ে, যে এটা বৃথা যাবে না তো, আমার পড়াটা বৃথা যাবে না তো, এটা আমি পড়ছি এটা বেকার চলে যাবে না তো, আরে আপনি তো পরে সুযোগ পাবেন, এরপরে পরীক্ষা ওই ওই পরীক্ষাটা তো দিতে পারবেন। ঠিক আছে, এইসব ভাববেন না, একদম শুরু করে দিন, তাতে নিজের লাভ হবে, ক্ষতি কিছু হবে না। পড়া শুরু করে দিলে কিচ্ছু ক্ষতি হবে না। আর বলুন, আর আর কিছু যদি মনে হয়, কিছু যদি বলার থাকে সেটা বলুন, আমি ক্লিয়ার করে দেব। আমি শিডিউলটা দিয়ে দেবো আপনাদের। সম্ভবত আমি চেষ্টা করছি প্রত্যেক দিনই ক্লাস রাখার। এবার আমার পক্ষে যতটা সম্ভব আমি করব, কারণ আরও অনেক ক্লাস থাকে, সেগুলো বাদ দিয়েও আপনাদের আমি ক্লাসটা হ্যাঁ স্যার, একটু শুরু করব। তাড়াতাড়ি শুরু করে দিন মানে ক্লাসগুলো। তাড়াতাড়ি কোথায়, আমি তো আজ থেকেই শুরু করলাম, আমি তো আজকেই বলে দিলাম, আজকে তো আমি ক্লাস করালাম। এটা এই ক্লাসটা খুব জরুরি ছিল, আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমি কী কী বলেছি। ঠিক আছে, আমি যেমন ক্লাস নিচ্ছি রোজই ক্লাস নেব এই টাইমে, ধরে নিন 7:30 না হলেও 7টা হতে পারে, সেটা আমি দেখছি শিডিউল কি থাকবে। তার আগে হবে না, 7টা স্যার থেকে সাড়ে অ্যাটলিস্ট। সাতটা হলে ভালো হয়, মানে ঠিক একটু আছে, লেট। সেটা আমি হ্যাঁ স্যার, চেষ্টা টাইমটা করছি। ঠিকই আছে, সন্ধ্যাবেলাতেই টাইম পাওয়া যায়। সাড়ে হ্যাঁ সাতটার দিকে ঠিক আছে, সাতটা হ্যাঁ, হলে আবার একটু ঠিক আছে ওফ। ঠিক আছে, সেটা আমি সেইভাবে রাখবো। সন্ধ্যাতেই ক্লাস থাকে, 7:30 থেকেই থাকতো। তো দেখছি আমি শিডিউলটা, আমি চেষ্টা করবো আমি প্রত্যেক দিন ক্লাস করানোর। মক টেস্ট তো থাকবেই, আপনাদের যেটা টপিক ধরে ধরে মক টেস্ট সেটা থাকবে, ডেলি বেসিসে থাকবে। কিভাবে স্ট্রাকচারটা হবে সেটা আমি দেখে নিচ্ছি, যেটা আমি করাই বা আগে যেটা করাতাম পরীক্ষার আগে এরকম সময়তে, যে আজকে যে টপিকটা পড়ালাম 24 ঘন্টা সময় দিয়ে, মানে কালকে যখন শুরু হবে ক্লাসটা তার আগে আমি আপনাদের টেস্ট নিয়ে নিলাম। হ্যাঁ স্যার, বলছি কালকে যখন শুরু করবেন তার আগে টপিকটা আমাদের বলে দিন, আমরা তাহলে ওই জিনিসটা মানে রেডি করে রাখবো। টপিক ধরেই হবে সমস্তটা টপিক। এই তো ধরুন, এই যে টপিক প্রথম কী আছে, আর্থ ক্রাস্ট, কম্পোজিশন আর লেয়ারিং। ঠিক আছে, গুরুমণ্ডল শিলামণ্ডল, এই যে টপিকটা, এটা দেখে বুঝতে পারছেন। তাহলে এটা আপনারা শুরু করে দিলেন পড়া। আমি যখন পড়ালাম তখনও সেটা পড়াতে সুবিধা হবে,
তারপরে আমি যখন মক টেস্ট নেবো সেখানেও সুবিধা হবে। শুরু করে দিন, এটা করতে বেশি সময় লাগে না, এটা আপনাদের জানা সবটা, ঠিক আছে। ক্লাস 8-এর বইতে এত ডিটেলে আছে, এটা দেখবেন তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বইটা আছে ক্লাস 8-এর বইতে খুব ডিটেলে দেওয়া আছে এগুলো। আপনার কাছে বই আছে, সেখানেও ডিটেলে পাবেন সুন্দর করে। তো এটা কভার করে নিলেন। রক্স, অরিজিন টাইপ, রক মিনারেলস খুব বড় চ্যাপ্টার, এটাও ডিটেলে আছে, অনেক জায়গাতেই আছে, আমিও আপনাদের ক্লাস করিয়েছি, নোটস দিয়েছি যারা করেছিলেন। তো এগুলো ধরে ধরে শুরু করে দিন, ভালোবেসে পড়ুন, নিজের সাবজেক্ট এটা খুব ভালোভাবে কভার হবে খুব অল্প সময়ে, কারণ এটা আপনার নিজের সাবজেক্ট, এগুলো আপনি পড়েছেন, চর্চা করেছেন, ঠিক আছে। এখানে ভয়ের কিচ্ছু নেই, অল্প সময় থাকুক, কোনো অসুবিধা নেই। এবার যদি পরে দেখা যায় যে সময় বেশি পাচ্ছি আমি, সেটা আমরা কিন, সেখানে আমরা আরও ভালো করে করতে পারবো। একদম কোয়েশ্চেন দেখলেই আনসার দিয়ে দেওয়া যাবে সেই জায়গাটা তৈরি করতে হবে, ঠিক আছে। তো সুতরাং সময় নষ্ট না করে আমি শিডিউল দিয়ে দিচ্ছি, আমি কাল থেকে আমি টপিক ধরে ধরে শুরু করে দেবো পড়ানো। আজকে আমি ইন্ট্রোডাক্টরি ক্লাস যেটা দরকার ছিল সেটা করালাম, ঠিক আছে। সিলেবাস নিয়ে বললাম, স্ট্র্যাটেজি নিয়ে বললাম, যেভাবে বলেছি আমি সেভাবেই ক্লাস করাবো। আপনাদের কাজ হবে আমি যেগুলো দেবো, যে ক্লাসগুলো করাবো, যেভাবে করাবো সেগুলোকে মেনটেন করা, সেগুলোকে রাখা, আর ডিসকাশন করবেন। আমি এখানেই বলে রাখছি, আমি গ্রুপ করে দেবো আলাদা ডিসকাস করার জন্য, আপনারা সেখানে ডেলি বেসিসে ডিসকাস করবেন। এটা নিজেদের সময় রাখবেন, প্রত্যেকে সমবেত হয়ে যে জায়গাতে, যে সময়টাতে আপনাদের সম্ভব হবে আসা, সেটা সকাল হতে পারে, দুপুর হতে পারে, রাত্রির হতে পারে, সকলে যেখানে যেটা সময় দিতে পারবেন। বা এরকম হতে পারে যে সেখানে কয়েকজন একটা নির্দিষ্ট সময় দিতে পারছেন, আরও কয়েকজন আর একটা নির্দিষ্ট সময় দিতে পারছেন, দুটো আলাদা গ্রুপ হয়ে গেল, সেখানেও আপনারা ডিসকাস করবেন। এটা বন্ধ করবেন না, 2-3 জন থাকলেও ডিসকাশন করবেন। যারা করবেন তারা তাদের বেনিফিটটা বুঝতে পারবেন, তারা কোথায় পৌঁছে যাচ্ছেন, কতটা এগিয়ে যাচ্ছেন সেটা বুঝতে পারবেন। ডেলি বেসিসে এটা করুন, মক টেস্ট দিন, পড়ুন, ক্লাস করুন, ব্যাস, এর বেশি আর কিছু ভাবতে হবে না। আর যারা সময় পান না বেশি, তারা ক্লাসগুলো বারবার শুনবেন। আমি ওয়ান লাইনারের ক্লাস করাবো, রেকর্ডেড থাকবে, সব ক্লাস রেকর্ডেড পাবেন। যারা অন্য কাজ করেন, করতে করতে সেটা শুনতে পারবেন, সেখানেও অনেকটা তৈরি হয়ে যাবে। যে যেমন পদ্ধতিতে পারবেন, ডিজিটাল যুগে অনেক পদ্ধতি আছে, অনেক মাধ্যম আছে, যেটা সুবিধাজনক মনে হবে সেইভাবে করে নেবেন, হয়ে গেল। বা যারা এমনিও সময় পান, হয়তো সেই সময় পড়তে ভালো লাগছে না, সারাদিন পড়েছেন, অনেক পড়েছেন, বা হয়তো ক্লান্ত, পড়তে পারছেন না, সেটা শুনে নেবেন, সেই টপিকটা মাথার মধ্যে থাকবে, উজ্জীবিত হয়ে যাবে সেই টপিকটা। যত রিভিশন করবেন, যতভাবে, যত মাধ্যমে করবেন, কোনো একটা ইমেজ দেখলেন, সেই ইমেজটা দেখে কভার করে নিন। এবার ধরুন আমি ক্লাসে, আপনাদের যারা ক্লাস করেছেন জানেন, আমি কিছু শর্ট ট্রিক্স দিয়ে দিই, কোনো টপিক যেগুলো খুব টাফ, মনে রাখাটা খুব মুশকিল হয়, শর্ট ট্রিক্স দিয়ে দিই, কিছু ছড়া বানিয়ে দিলাম, কিছু ট্রিক্স দিয়ে দিলাম, সেগুলো করে সেটা খুব সহজে আপনারা মনে রাখতে পারলেন। যেমন ন্যাশনাল পার্কের আমি ইমেজ দিয়ে ওভারঅল 107টা যে ন্যাশনাল পার্ক আছে সেগুলো করিয়েছিলাম, বা কিছু ছড়া বলে দিয়েছিলাম আপনাদের, ওই কোথায় কী মিনারেলস পাওয়া যায় সেই সব। তো এই যে টপিকগুলো আছে, এরকমভাবেও করে নিতে পারবেন। নিজেরাও একটু ভাববেন যে এটা আমি শর্টকাটে কীভাবে মনে রাখবো। এগুলো করতে হবে, এগুলো অল্প সময় যখন হবে, বা শুধু অল্প সময় বলে নয়, জিওগ্রাফিতে লাখ লাখ ইনফরমেশান আছে, আপনি কটা মনে রাখবেন? তো এগুলো করুন, ঠিক আছে। ওকে ওকে স্যার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ। ওকে স্যার, গুড।